নমস্কার বন্ধুরা, সাসারাম ভ্রমণের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সাসারামের সঙ্গে কলকাতা এবং ভারতবর্ষের সব জায়গার সঙ্গেই ট্রেনে যোগাযোগ আছে। সাসারাম ভ্রমণ করতে গেলে অবশ্যই ভালো কোনো 4 চাকার গাড়িতে ভ্রমণ করা উচিত। সাসারামে বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা পাবেন। সাসারামের হোটেল মোটামুটি 500 থেকে 2000 টাকার মধ্যে ভালোই পাওয়া যায়। আর সাসারাম ভ্রমণের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো ঝর্ণা আছে, সেহেতু বর্ষাকালই শ্রেয়। তবে শীতকালেও অনেক জায়গা আছে যেখানে যাওয়া যেতেই পারে। আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওয়ে দিয়েছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা আজকে নেতাজি এক্সপ্রেসে চললাম সাসারামের উদ্দেশ্যে। আমাদের কোচ নম্বর B4 এবং B2। আজকে 9:55 ট্রেন। এরপরে আমরা কালকে সকাল 6:30টার সময় পৌঁছবো সাসারামে। আজকে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে প্রায় 1 হাঁটু জল। বাড়ি থেকে সেই জল ভেঙে হাওড়া স্টেশনে এসেছি। এবার প্রায় 9:55 কাছাকাছি হয়ে এলো। এবার ট্রেন ছাড়বে, আমরা এই ট্রেনে সাসারাম যাব। রাতে ট্রেনে উঠে ভোর হয়ে গেল সাসারামের পথে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সাসারামের দিকে। সাসারামের তারাচণ্ডী মন্দিরে আমরা ঢুকছি। এই তারাচণ্ডী মন্দিরের সামনের যে দৃশ্যগুলি সেগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। সামনেই ন্যাশনাল হাইওয়ে। তারাচণ্ডী মন্দিরে ঢোকার সময় এই রাস্তা দিয়ে ভেতরে মন্দিরে ঢুকতে হয় এবং বিভিন্ন দোকানপাট আছে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরে যাওয়া, আমরা ভেতরে যাচ্ছি। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য অরুন্ধতী পুজোর সামগ্রী নিচ্ছে। এটা কি পুজোর জন্য? কি পুজোর জন্য? তারাচণ্ডী। তারাচণ্ডী তারাচণ্ডী মন্দিরে ঢোকার প্রবেশ পথে বিভিন্ন পুজো সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। মা তারাচণ্ডী শাক্তপীঠ সাসারামের প্রাচীনতম এবং অন্যতম পবিত্র মন্দির। এটি ভারতের 51টি সিদ্ধ শাক্তপীঠগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। তারাচণ্ডী মন্দিরের এই জায়গার দৃশ্য খুবই সুন্দর। একটা বড় লেক মতো আছে এবং পাহাড় দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। তারাচণ্ডী মন্দিরে যাওয়ার পথের এই রাস্তা। তারাচণ্ডী মাতার মন্দির। মা তারাচণ্ডী হলেন সুরওয়ার রাজপুত গৌড় রাজবংশ এর একজন কুলদেবী, যারা বর্তমানে নমুদাগ রাজ্যের রাজপরিবার হিসেবে বসবাস করছেন। সাসারাম থেকে তুতলা ভবানী যাওয়ার রাস্তায় দারুণ দৃশ্য। সামনে বিশাল পাহাড়, সামনে সবুজ ক্ষেত এবং সোজা চলে গেছে এই রাস্তা সাসারাম। মা তুতলা ভবানী যাওয়ার রাস্তা। বৃষ্টিতে রাস্তা খুবই খারাপ, কর্দমাক্ত হয়ে আছে। এর মধ্যে এই ভক্তরা সব যাতায়াত করছে। এই তুতলা ভবানীর ঝর্ণা দূরে দেখা যাচ্ছে, ওখানে আস্তে আস্তে যাব আমরা। তার আগে এখানকার যে দৃশ্য সেটা অসাধারণ।
বৃষ্টি পড়ছে, এই সময় এখানে প্রচুর মানুষ আসেন। শীতলা ভবানী মন্দিরের এখানে প্রচুর বাদর, আজকে বৃষ্টি পড়ছে, ওরা গুটি সেটু মেরে বসে আছে। আর দূরে দেখা যাচ্ছে তোতলা ভবানী মন্দিরের যে ঝর্ণা, সেই অসাধারণ ঝর্ণাকে আমরা দূর থেকে দেখছি। এবার এই রাস্তা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আস্তে আস্তে ওই জায়গায় যেতে হবে। তোতলা ভবানী মন্দির এবং তার ঝর্ণা যাওয়ার যে একটা সুন্দর ব্রিজ করা আছে, এই ব্রিজ দিয়ে আমরা ওই ঝর্ণার কাছে যাব। তুতলা ভবানী বিহারের রোহতস জেলার একটি বিখ্যাত স্থান, যেখানে একটি জলপ্রপাত এবং দেবী দুর্গার একটি প্রাচীন মন্দির রয়েছে। তুতলা ভবানী মন্দিরে যাওয়া এবং ফলস যাওয়ার একটা ব্রিজ করা আছে, সুন্দর ব্রিজটা। সেই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। দুপাশে নিচুতে ওই যে ঝর্ণার জলগুলো নেমে আসছে এবং এই পাশেও সেই জঙ্গল, পাহাড় এবং সুন্দর এই ঝর্ণার ছবি। এই একটা ব্রিজ মতো করা আছে সুন্দরভাবে মানুষজন যাতায়াতের জন্য, খুব সুন্দর এর দৃশ্য। সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তুতলা ভবানী ঝর্ণা এবং ঝর্ণার নিচে সবাই চান করছে, তার ছবি। এই বৃষ্টির মধ্যেও মানুষ নেমেছে, চান করছে। ওই দূরে দেখা যাচ্ছে তোতলা ভবানী মন্দির এবং তার সঙ্গে যে ঝর্ণা, সেটাও দেখা যাচ্ছে। এই ঝর্ণাটা অসাধারণ একটি সুন্দর ঝর্ণা, অনেক উঁচু থেকে উঠছে এবং চারপাশের দৃশ্য অসাধারণ হচ্ছে। এই বর্ষার মধ্যেও প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা সবাই এখানে চান করছেন এই জলে, দেখছে। এবং এই ব্রিজ দিয়ে ব্রিজ করে দিয়েছে, যার ফলে এখানে যাওয়া খুব সুবিধাজনক হয়েছে। আর প্রচুর বড় ঝর্ণা এবং ধোঁয়ার মতো জল ছুটছে, সেটা দেখার মতো। দেখে আমরা এই মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তুতলা ভবানী মন্দির যাওয়ার রাস্তা, এই ব্রিজটা করে দেওয়া হয়েছে এই মন্দিরে যাওয়ার জন্য। এই মন্দিরে যাচ্ছি, এর পাশে একটা অসাধারণ ঝর্ণা, যেটা দেখার মতন। এই দূরে এখানে মানুষ চান করছেন। আর এখানে বৃষ্টির যে অবস্থা, তাতে খুব সুন্দর লাগছে এই ঝর্ণাটিকে দেখতে। এবং ধোঁয়ার মতন জল বর্ষিত হচ্ছে আমাদের গায়ে, আমরা ভিজে যাচ্ছি, তার মধ্যেও এখানে চলেছি। তোতলা ভবানী মন্দির, তার ঝর্ণা এবং তার আশেপাশের যে দৃশ্য, সবুজ এবং ঝর্ণায় সব মানুষ চান করছেন, এটা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। ভবানী মন্দির, ঝর্ণা, ঠিক নিচে দাঁড়িয়ে আছি মন্দিরের কাছে। এবং এইখান থেকে যে পথে এলাম, এখানে একটি ব্রিজ করে দেওয়া আছে, সেই পথ চলে গেছে দূরে। এখান থেকে হেঁটে আসতে হয় এই তোতলা ভবানী মন্দিরে। ভবানী মন্দির, মানুষ, বিশাল সুন্দর এই জায়গাটা, প্রচুর ভিড় এবং এই মন্দিরের ওপর থেকে ওই নজারাটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। আমরা এতক্ষণ তুতলা ভবানী মন্দির ও জলপ্রপাত দেখলাম। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি ধোঁয়াকুণ্ড ও মাঝের কুণ্ড জলপ্রপাতের দিকে। সাসারাম থেকে আমরা মাঝের কুণ্ড জলপ্রপাতের দিকে যাচ্ছি। এই রকম উঁচাই রাস্তা, চওড়া এবং এবড়ো খেবড়ো। সাসারামের মাঝার কুণ্ড যেতে রাস্তা থেকে দেখা যাচ্ছে তারাচণ্ডী মন্দির এবং এখানকার এই যে পাহাড়ি দৃশ্য, সেটাও খুব সুন্দর।
সাসারামে মাঞ্জার কুণ্ড বা মাঝের কুণ্ড জলপ্রপাত, দুটো পাহাড়ের মাঝখানে এই জলপ্রপাতটি থাকার জন্য এটাকে মাজার কুণ্ড নাম দিয়েছে। খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর পরিবেশ এই মাজার কুণ্ডে। ধোঁয়াকুণ্ড এবং মাঞ্জার কুণ্ড একই স্থানে অবস্থিত। এই দুটি জলপ্রপাত বিহারের সাসারাম শহরে অবস্থিত এবং কাছাকাছি পাহাড়ে অবস্থিত। সাসারামের মাঝের কুণ্ড জলপ্রপাতের যে জায়গা, সেই জায়গা থেকে আমরা ঘুরছি, ছবি তুলছি। এই এক অসাধারণ জায়গা এবং ও দারুণ সুন্দর জায়গা। এই যে মাঞ্জার কুণ্ডের জল যাচ্ছে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে, এখান দিয়ে নেমে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে অসাধারণ পাহাড়ের পর্বতশ্রেণীর দৃশ্য। সাসারামের এই মাঞ্জার কুণ্ড বা মাঝের কুণ্ড সত্যিই সুন্দর, এত সুন্দর ঝর্ণা, এবং এই যে ওপর থেকে এই ঝর্ণাটাও নামছে, এই পাশে এত সুন্দর পাহাড়ের যে শ্রেণী সেটাও দেখার মতন। এই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম নিচে। অসাধারণ একটি জায়গা মাঝের কুণ্ড। বিহারের রোহতস জেলার সদর দপ্তর সাসারামের কাছে কৈমুর রেঞ্জে অবস্থিত মাজার জলপ্রপাত। সাসারামের মাঝার কুণ্ড জলপ্রপাতের সংলগ্ন এলাকা পাহাড়, জমি, সবুজ এবং কিছু ঐতিহাসিক স্থান নিয়ে এই জায়গা ভিডিওতে তুলে রাখার চেষ্টা করলাম। আর এ পাশে একটি ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়। মাঝের কুণ্ড জলপ্রপাতের একটা অংশ, মাঝখান দিয়ে এই ব্রিজটা দিয়ে এপার থেকে ওপাশে যাওয়া যায়। আর এপারের এই অংশটা আমরা ওই পাহাড় দিয়ে এখানে চলে এলাম। সাসারামের মাঝের কুণ্ডের একটি অংশ। এটি কাপ নদীর উপর একটি ক্যাসকেড এবং সেগমেন্টেড ধরনের জলপ্রপাত এবং এটি বর্ষাকালের উপর নির্ভর করে। এটি বিহারের অন্যতম সেরা জলপ্রপাত। আমরা সাসারামের সীতাকুণ্ডে এসেছি, আস্তে আস্তে সীতাকুণ্ডের দিকে নামছি। সীতাকুণ্ড হল বিহারের মহুয়া দেহরায় অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। সাসারামের সীতাকুণ্ডের ছবি, ভিডিও। এটাও একটা সীতাকুণ্ড, একটা বিরাট জলপ্রপাত। সেই জলপ্রপাতে আমরা নিচে নেমেছি এই ওপরের রাস্তা ধরে। খুব সুন্দর এই জায়গাটা। সাসারামের সীতাকুণ্ডে জলপ্রপাত, অসংখ্য জলধারা এই জলপ্রপাতের জল নেমে যাচ্ছে, আস্তে আস্তে নিচে নামছে, নেবে আবার ওপাশে গিয়ে অন্য জলপ্রপাতের সঙ্গে মিলিত হচ্ছে। এবং এই জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা, অপরূপ দৃশ্য, পাহাড়, জঙ্গল, ঝর্ণা নিয়ে অসাধারণ এই জায়গা। আমরা সীতাকুণ্ড থেকে চলে এসেছি সাসারামের কাছে রাম মন্দিরে। এই রাম মন্দির দেখা শেষ হলে আমরা চলে এলাম পাইলট বাবার মন্দিরে। একটি সুন্দর এই পাইলট বাবার মন্দির। পাইলট বাবার মন্দিরে শিবের পুজো হচ্ছে, আর এটা হচ্ছে পাইলট বাবার মন্দির। সাসারামে পাইলট বাবার মন্দির বলতে আসলে উইং কমান্ডার কপিল সিং, যিনি পাইলট বাবা নামে পরিচিত, তার প্রতিষ্ঠিত আশ্রম বা মন্দিরকে বোঝানো হয়। তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলট ছিলেন
এবং পরে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন। সাসারামে তার প্রতিষ্ঠিত আশ্রমটি পাইলাল বাবা মন্দির বা পাইলাল বাবা আশ্রম নামে পরিচিত। এই যে এখানে তিলকুট বিক্রি হচ্ছে, এই দাদা তিলকুট বিক্রি করছেন। এই তিলকুট খুব সুন্দর খেতে, মিষ্টিও আছে, ঝাল ঝালও আছে, টকটকও আছে, নোনতা আছে। ভাই সাহেব বলিए ना कैसे बनाते हैं? चावल का पिसा हुआ है, खोआ है, हाँ इलायची है, तिल है। अच्छा, और একটা বানাইয়া এই যে তিলকুটটা বানাচ্ছে, আমরা বিহারে একটা জায়গায় এসে খাচ্ছি এটা। এই যে দেখুন তিলকুটটা কি সুন্দর বানাচ্ছে, অনেকটা আমাদের আনন্দ নাড়ুর মতো, মানে বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ নাড়ু হয় অনেকটা ওই রকম, তবে এর মধ্যে খুব নরম এবং খুব সুন্দর খেতে। এই যে বানাচ্ছে, এই যে আমাদের দাদা বানাচ্ছেন, দেখাচ্ছেন, আমরা খেলাম, তারপর উনি বানিয়ে দেখিয়ে দিচ্ছেন কীভাবে বানানো হচ্ছে। তেল, হ্যাঁ তেল, হ্যাঁ इसको निकाल दिया जाएगा, हो गया। হ্যাঁ হ্যাঁ, এ ভাজা হবে, ভাজার পরে এটা তুলে দেওয়া হবে। আর এইটা এরকম জিনিস ये देखें, খুব ভালো। আমরা কাইমুর পাহাড়ের রেঞ্জে উঠছি। এখানে টপে হচ্ছে মুন্ডেশ্বরী মাতার মন্দির। খুব স্টিপ রোড, উঁচুর দিকে উঠে গেছে, কোনো কোনো সময় নিচে নামছে, এবং পুরো পাহাড়টাই পুরো জঙ্গলে ভর্তি, সবুজ। এটা বহু পুরনো একটি মন্দির, খ্রিস্টীয় প্রথম শতকে এই মন্দির তৈরি হয়েছিল। আমরা যাব, সেখানে দেখব এই 1900 বছরের পুরনো মন্দিরকে। ভক্তরা মুন্ডেশ্বরী মন্দিরের ये चावला है, দিকে আস্তে আস্তে হেঁটে চলেছে। 12 किलोमीटर है। ওপর অবধি পার্কিং পয়েন্ট অবধি গাড়ি যায়। আমরা সেই পার্কিং পয়েন্ট অবধি গাড়ি নিয়ে যাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, এই মানুষরা সব মুন্ডেশ্বরী মাতার মন্দিরে যাচ্ছেন। এই মুন্ডেশ্বরী মাতা, এই গেট দিয়ে আমরা উপরে উঠে যাব। বহু পুরনো, প্রায় 1900 বছর আগের এই মন্দির। মুন্ডেশ্বরী মাতার মন্দিরের সিঁড়ি ধরে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। এই পাশে এইখানে হচ্ছে পার্কিং এরিয়া, এই নিচে দিয়ে নেমে এলাম। আমাদের সব উঠে আসছে আস্তে আস্তে। এই খ্রিস্টীয় প্রথম শতকে তৈরি এই মুন্ডেশ্বরী মাতার মন্দিরে আমরা উপরে আস্তে আস্তে উঠে এলাম। এটা কাইমুর পাহাড়ে অবস্থিত এই মুন্ডেশ্বরী মাতার মন্দির। বিভিন্ন ধর্মীয় মানুষজন এখানে বিভিন্ন রকম যে পুজো প্রক্রিয়া এবং ইত্যাদি বিভিন্ন বিষয় হয় সেগুলো করছেন। আমরা সেটা দেখতে দেখতে উঠছি। এই প্রাচীন মন্দিরটি এইটি, সামনে গিয়ে আরো ভালো করে দেখতে পাবো। মা মুন্ডেশ্বরী দেবীর মন্দির ভারতের একটি প্রাচীন মন্দির। এটি বিহার রাজ্যের কাইমুর জেলার ভগবানপুরে অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম কার্যকরী মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং সম্ভবত ভারতের প্রাচীনতম মন্দির। মন্দিরটি দেবী মুন্ডেশ্বরীকে উৎসর্গিত, যিনি দেবী দুর্গার একটি রূপ। এখানে দেবী শক্তিপীঠ রূপে পূজিত হন। মন্দিরটি প্রায় 1900 বছরের বেশি পুরনো এবং এখনও পূজার্চনা চলে। মন্দিরটি খ্রিস্টীয় প্রথম শতকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়, যা এটিকে ভারতের প্রাচীনতম কার্যকরী মন্দিরগুলির মধ্যে একটি করে তোলে। মন্দিরটির স্থাপত্য একটি অষ্টভুজাকৃতি স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে একটি চতুর্মুখ শিবলিঙ্গ রয়েছে। ঐতিহাসিক এবং কিংবদন্তি অনুসারে দেবী মুন্ডেশ্বরী দেবীর মন্দির একটি রূপ, যিনি মুন্ডাশ্বর নামে এক অসুরকে বধ করেছিলেন। এইটা হচ্ছে মুন্ডেশ্বরী দেবীর মন্দির।
খ্রিস্টীয় প্রথম শতকে এটা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি ঘুরে ঘুরে একটু দেখব। এটা হচ্ছে বেরোবার রাস্তা, যদিও খুব ছোট মন্দির, আর ডান দিকে ওখান দিকে প্রবেশ পথ। আমরা ঘুরে ঘুরে দেখছি এটা। আজকে প্রচণ্ড ভিড় আছে মন্দিরে, প্রচুর মানুষও এসেছেন এই মন্দিরে। এটা হচ্ছে বাহির পথ। আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেই ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি মন্দিরটি। এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারও প্রচুর মানুষ ঢুকছেন এই প্রবেশদ্বার দিয়ে। মুন্ডেশ্বরী দেবী মন্দির। বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই অসাধারণ সুন্দর মন্দির। এই মন্দির থেকে আমরা এই কাইমুর পাহাড়ের এই রেঞ্জটা একটু দেখে নেবো এবং মন্দির চত্বরটা একটু দেখছি। সবুজে সবুজ, দূরে অন্য পর্বতশ্রেণীও দেখা যাচ্ছে। এই যে দূরে অন্য পর্বতশ্রেণীও দেখা যাচ্ছে। আবার যদি প্রচুর মানুষ এখানে অবস্থান করছেন, তারা পুজো দিচ্ছেন এবং একটা ঐতিহাসিক স্থান। এটা আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তাদের অধীনে নিয়ে নিয়েছেন বহুদিন আগেই। প্রত্নতাত্ত্বিক গবেষণার একটা জায়গা। মুন্ডেশ্বরী মাতার মন্দির থেকে নামার সময় প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গেছি। কাইমুর জেলার একটি সুন্দর অঞ্চল দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এটা মা মুন্ডেশ্বরী মন্দির থেকে আসার পথে। কাইমুর জেলা থেকে ফেরার পথে রাস্তায় নৈসর্গিক দৃশ্য। আমরা সাসারামের করমচাঁদ ড্যামে এসে গেছি, এবার ভেতরে ঢুকছি করমচাঁদ ড্যামে। করমচাঁদ ড্যামের দৃশ্য, দূরে পাহাড়, করমচাঁদ ড্যাম, আর এই সুন্দর দৃশ্য করমচাঁদ ড্যাম। এইখানে একটি পাহাড় আছে, পাহাড়টা অসাধারণ সুন্দর একটি পাহাড়। উল্টো দিকে এদিকের যে জায়গাটা, এটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দূরে পাহাড়, এইটা ড্যামের উল্টো দিক। এখান থেকে অনেকগুলো ক্যানেল বেরিয়েছে, আর হচ্ছে ড্যামের রাস্তা। করমচাঁদ বাঁধ রোহতস জেলার সবচেয়ে পছন্দের পর্যটন স্থানগুলির মধ্যে একটি। চেনারির কাছে অবস্থিত সাসারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ১৯৭৬ সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাবু জগজীবন রাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর ২০১৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি এটি উদ্বোধন করেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে গাড়িতে আমরা করমচাঁদ ড্যাম ক্রস করছি। বর্ষাকাল, এই প্রচুর বৃষ্টি। করমচাঁদ ড্যাম থেকে বেরোচ্ছি। শেরগড় কিল্লা, শেরগড় কিল্লা এর উপরে আছে, যা
আমরা সাসারাম থেকে রোহতস জেলায় শেরগড় যে দুর্গ আছে শেরশাহের তৈরি করা, সেই দুর্গে এখন হেঁটে উঠব। ওই দূরে দেখা যাচ্ছে শেরগড় দুর্গ। এই দুর্গ 800 ফিট উঁচুতে দুর্গাবতী নদীর তীরে জঙ্গলে অবস্থিত। রোহতাস বিহারের রোহতাস ডিস্ট্রিক্টের রাস্তা দিয়ে আমরা পাহাড় জঙ্গল নদী পেরিয়ে সবুজ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই গীতাঘাট ফলসে যাওয়ার রাস্তা, এর আগে একটি আশ্রম আছে যেটার নাম গীতাঘাট আশ্রম। এখান থেকে এই ফলসে যেতে গেলে এরকম রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হয়। এটা একটা খুব সুন্দর ফলস, গীতাঘাট ফলস। সাসারাম থেকে রোহতাস জেলায় এসে এই গীতাঘাট ফলস, এইটা অসাধারণ সুন্দর জায়গা। পাহাড়, জলাশয়, সবুজ এবং এই গীতাঘাট ঝর্ণা বা ফলস, দারুণ ফলসটি। এই নিচ দিয়ে আরও অনেকখানি এই পথে যাওয়া যায় সম্ভব। খুব ভালো, জায়গাটাও খুব ভালো এবং ফলসটাও খুব সুন্দর। সাসারাম থেকে রোহতাস জেলায় গীতাঘাট আশ্রম এবং ঝর্ণা। গীতাঘাট আশ্রম থেকে বেরিয়ে রাস্তায় একটি চা দোকানে চা খেয়ে নিলাম এবং আস্তে আস্তে দেখলাম বিহারের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা কিরম সুন্দর খেলাধুলো করছে। আমরা সাসারাম থেকে রোহতাসগড় ফোর্টের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়, জঙ্গল, ক্ষেত এবং আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে চলেছি রোহতাসগড় ফোর্টের দিকে। এটা অসাধারণ একটি রাস্তা এবং এখানকার প্রকৃতিও খুব সুন্দর, পাহাড়গুলো খুব সুন্দর। সেটা দেখতে দেখতে আমরা চলেছি রোহতাসগড় ফোর্টে। রোহতাসগড় ফোর্টে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য, ঝর্ণা, রাস্তা। এই রাস্তা দিয়ে রোহতাসগড় ফোর্টে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ। রোহতাসগড় দুর্গের মধ্যে আসছি, ঢুকছি আমরা। এই হচ্ছে গেট। রাস্তা খুবই খারাপ, সেই রাস্তার ভেতর দিয়ে আমরা ঢুকলাম। রোহতাসগড় কিলার মধ্যে আমরা প্রবেশ করেছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কিলার ভেতরে। রোহতাসগড় ফোর্টে যাওয়ার রাস্তা। আমরা সাসারাম থেকে অনেক পরিশ্রমের পর গাড়ি করে অনেক একা বাঁকা ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে রোহতাসগড় ফোর্টে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে ফোর্টের মূল প্রবেশদ্বার। সেখানে আস্তে আস্তে এখান দিয়ে আমরা প্রবেশ করব। রোহতাসগড় ফোর্টে ঢুকছি আমরা। এইটা হচ্ছে রোহতাসগড় ফোর্টের গেট। সেই গেট দিয়ে আমরা ঢুকে এবার এই ফোর্টের ভেতরে যাব আস্তে আস্তে। সামনেই বেশ কয়েকটি বিশাল বিশাল মাপের গাছ আছে। আর এই যে ফোর্ট, রোহতাসগড় ফোর্ট, পুরো আস্তে আস্তে যদি দেখি এইভাবে রোহতাসগড় ফোর্ট।
এটা একটি বিশাল মাঠ ফোর্টের। সাসারাম থেকে রোহতাসগড় ফোর্টে এসেছি। রোহতাসগড়ের ঐতিহাসিক দুর্গটি রোহতাস জেলায় অবস্থিত। প্রাচীন ও গৌরবময় এই দুর্গটি কাইমুর পাহাড়ের চূড়ায় অবস্থিত। বিহারে বলা হয় যে ঐতিহাসিক দুর্গটির নামকরণ করা হয়েছে রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্বের নাম অনুসারে। ঐতিহাসিকরা বলেছেন যে রাজা বেশ কয়েক বছর দুর্গে অবস্থান করেছিলেন এবং তারপরে শত্রু রাজ্যগুলি তার জীবনের হুমকির সম্মুখীন হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফুট উঁচুতে পাহাড়ের চূড়ায় দুর্গটি নির্মিত। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য 200টি চুনাপাথর কেটে সিঁড়ি রয়েছে। চুনাপাথরের ধাপের শেষে একটি বিশাল দরজা রয়েছে যা গৌরবময় দুর্গে প্রবেশের সুযোগ করে দেয়। রাজকীয় দুর্গটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে রাজা এবং তার পরিবার দুর্গ অবরোধকারী শত্রুর বিরুদ্ধে মাসের পর মাস ধরে ভিতরে থাকতে পারতেন। রোহতাসগড় ফোর্টের উপর থেকে ফোর্টের পাশের উপর থেকে ছবি তুললাম, ভিডিও তুলছি। এই যে একদম উপরে উঠে গেছি ছাদে। রোহতাসগড় ফোর্টের উপর থেকে মানে ছাদ থেকে রোহতাসগড় ফোর্ট একটা অংশ দেখছি। রোহতাসগড়ের ফোর্টের ভিতরে অংশ রানীমহল থেকে এই পোর্শনটা দেখা যায়। রোহতাসগড় ফোর্টের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। রোহতাসগড় ফোর্টের ভিতরে বিভিন্ন মহল আছে, রাজমহল, রানীমহল, সিপাহী মহল, সেগুলো ঘুরে ঘুরে দেখছি। রোহতাসগড় ফোর্টের ভিতরে বিভিন্ন অংশ। এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে বিভিন্ন ফোর্টের বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই যাওয়া যায়, সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। তবে এই ফোর্টটি সংস্কারের খুব অভাব দেখা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, গাছপালা জমে আছে। বহু পুরনো স্থাপত্য বলেই হয়তো এখনো পর্যন্ত টিকে আছে। এই ফোর্টের বিভিন্ন অংশগুলি উপর থেকে আমরা ঘুরে ঘুরে দেখছি। অপূর্ব সেই স্থাপত্য। রোহতাসগড় ফোর্টের বিভিন্ন অংশ। রোহতাসগড় ফোর্টের মূল অংশ সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। অবশ্যই এটা ঠিক সংস্কার করা দরকার, কিন্তু সংস্কার হচ্ছে না বলে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। রাস্তা অত্যন্ত খারাপ এই রোহতাসগড় ফোর্টে আসার। রোহতাসগড় ফোর্ট উপর থেকে আমরা এই ফোর্টটা দেখছি, রোহতাসগড় ফোর্ট। আর এটা ফোর্টের টপ অংশ, টপ পজিশন হচ্ছে এইটা। তবে সঠিকভাবে মেনটেনেন্স হচ্ছে না। ওই সোন নদী দূরে দেখা যাচ্ছে, আরও কাছে নিয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে। সুন্দর, এটা সোন নদী। এই রোহতাসগড় ফোর্ট থেকে সোন নদীটা দেখা যায়। আবার
যেই কাছে চলে আসি, এটা প্রপারলি আমি বললাম যে আরও মেনটেন হওয়া দরকার। এখানে সেভাবে হচ্ছে না। অনেকেই পিকনিক করতে আসে এখানে, উপরে নিচে কোনো রেস্ট্রিকশান নেই, যেখানে খুশি পিকনিক করে, প্রচণ্ড আওয়াজে গান বাজায় ইত্যাদি হয়। যাই হোক, ঐতিহাসিক স্থান রোহতসগড় দেখে বেশ ভালো লাগছে। রোহতসগড় ফোর্টের একদম উঁচু থেকে, সবচেয়ে টপ থেকে রোহতসগড় ফোর্টের ছবিগুলো তুলছি। ওই দূরে সোন নদী দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে ফোর্ট। দুর্ধর্ষ এই ফোর্ট কি সুন্দরভাবে সেই যুগে তৈরি হয়েছিল সেটা দেখছি। অসাধারণ সুন্দর এই ফোর্ট। রোহতসগড় দুর্গের ঠিক নিচে একটি খাবারের দোকান আছে। এখানে ভাত, ডাল, তরকারি ইত্যাদি পাওয়া যায়। এছাড়া এই রাস্তায় আর কোনো খাবার পাওয়া যায় না। অর্ডার দিয়ে গেলে এরা খাবার তৈরি করে রেখে। চৌরাসন মন্দির যাওয়ার এই রাস্তা দিয়ে এলাম। এখানে একটি ছোট নাট মন্দির মতো আছে। তারপরে বহু পুরনো এই চৌরাসন মন্দির। অনেক সিঁড়ি দিয়ে উঠে টপে যেতে হবে, তারপরে ওই চৌরাসন মন্দির ওপরে যাওয়া যাবে। আস্তে আস্তে চৌরাসন মন্দিরের ওপরে যাব। চৌরাসন মন্দির সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি ওপরে চৌরাসন মন্দিরে গিয়ে এই মন্দিরের টপে উঠে মন্দির দেখে আবার আস্তে আস্তে নেমে আসবো। রোহতসগড়ে এই চৌরাসন মন্দির বহু প্রাচীন এই মন্দির। দূরে সোন নদী দেখা যাচ্ছে এবং এই পাহাড়ের ওপর থেকে দূরে দূরে এই রোহতসগড়ের পাশাপাশি পাহাড় ইত্যাদি দেখা যাচ্ছে। এই পাশে এগুলো দেখা যাচ্ছে এবং অনেক উঁচু থেকে অসাধারণ সৌন্দর্যের এই জায়গাটা সত্যি সুন্দর, দেখার মতো চৌরাসন মন্দির। আর এই মন্দির বহু পুরনো। এই মন্দির আমরা উঠে এসলাম এই সিঁড়ি দিয়ে। চৌরাসন মন্দিরে পুজো হচ্ছে। রোহতসগড় ফোর্টের কাছে এই চৌরাসন প্রাচীন মন্দিরটি উঠতে 84টি সিঁড়ি উঠতে হয়। এই হচ্ছে রোহতসগড় ফোর্টে 84 মন্দির। পাহাড়ের ওপর থেকে সোন নদী এবং এই অঞ্চলের নৈসর্গিক দৃশ্য অসাধারণ। চৌরাশি মন্দিরের নামার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতে হয়। এটা রোহতসগড় ফোর্টের মধ্যে অবস্থিত। বিহারের সোন নদীর উপরে ইন্দ্রপুরী ব্যারেজ 4616 ফিট লম্বা এবং এটা পৃথিবীর মধ্যে চতুর্থ। সাসারামের ইন্দ্রাবতী ড্যাম বা ব্যারেজ এই সোজা চলে গেছে রাস্তা, আর এ পাশেও জল আটকে রাখা হয় এই পাশটায়, আর এই পাশ দিয়ে জল ছাড়া হচ্ছে। এখন বর্ষাকাল, প্রবল গতিতে জল বেরোচ্ছে, দেখছি প্রবল গতিতে জল ইন্দ্রাবতী ড্যাম। আর দূরের এই ড্যামের কাছাকাছি এই দৃশ্য, এই পুরো সোন নদী, এটা সোন নদী তার ড্যাম। সাসারামের এই ইন্দ্রাবতী ড্যাম এশিয়ার মধ্যে একটি বিশিষ্ট ব্যারেজ বা ড্যাম, যেটা
চওড়ার দিক দিয়ে বা দৈর্ঘ্যে বিশাল, সেই জন্য এটা অত্যন্ত আকর্ষণীয়। শেরশাহ সুরির সমাধিটি বিহারের সাসারাম শহরে অবস্থিত একটি ঐতিহাসিক সমাধি। এটি সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরির স্মরণে নির্মিত হয়েছিল। সমাধিটি 1545 সালে তার মৃত্যুর প্রায় 3 মাস পর নির্মিত হয়। কিছু ঐতিহাসিকের মতে এটি ভারতের দ্বিতীয় তাজমহল নামেও পরিচিত। 1998 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। সামনে শের শাহ মকবরা আর পিছনে হাসান খাঁ মকবরা, আমরা দুটোই একসঙ্গে দেখতে পাচ্ছি। এরই 4-5টা একটু দেখাচ্ছি। শেরশাহ সুরি নিজেই এই সমাধিটি নির্মাণ করেন। এটি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর একটি সুন্দর উদাহরণ, যেখানে একটি বড় খোলা প্রাঙ্গণ আছে। শেরশাহ সুরি মুঘল সাম্রাজ্যের পরাজিত করে উত্তর ভারতে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এই সমাধিটি তার স্মরণে নির্মিত হয়েছিল। সাসারাম ভ্রমণের এই বিস্তারিত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।